Hello everyone. This is the second video on the passage called Jimmy Valentine written by O. Henry. So আশা করি I hope you have watched the first one very carefully, and if you have done that, only then this one will be effective. তো দেখো এখানে আমরা যতটা পড়া হয়েছিল as much as we read in the last one, তারপর থেকে শুরু করব। তো তার আগে আমি সংক্ষেপে in a nutshell I would like to remind you what happened in the লাস্ট ডিসকাশন। তো সেখানে আমরা কি দেখেছিলাম, তো সেটা আমরা একটু সংক্ষেপে আমি একটু তোমাদের বলে দিই। আই হোপ you could remember what you read in the earlier video. তো সেখানে আমরা দেখেছিলাম যে জিমি ভ্যালেন্টাইন হুজ দ্য প্রোটাগনিস্ট, যে হচ্ছে এই শর্ট স্টোরির প্রোটাগনিস্ট বলতে হচ্ছে সেন্ট্রাল ফিগার বা সেন্ট্রাল ক্যারেক্টার। সে আসলে কে? বাই প্রফেশন হি ওয়াজ এ বার্গলার অর এ সেফ ক্র্যাকার, যে একজন সিঁধেল চোর। তাহলে বাই প্রফেশন হি ওয়াজ এ নটোরিয়াস সেফ ক্র্যাকার, সে চুরি করতে পছন্দ করতো বা চুরি করাই তার কিন্তু পেশা ছিল। অ্যান্ড দি মোমেন্ট অর দি পয়েন্ট ওয়েন দি স্টোরি ওপেন্স, যখন গল্পটা শুরু হচ্ছে আমরা দেখছি কি জিমি ভ্যালেন্টাইন ওয়াজ বিহাইন্ড দি বার্স, হি ওয়াজ স্পেন্ডিং হিজ সেন্টেন্স, সে কিন্তু অর্থাৎ তার শাস্তি কাটাচ্ছিল কোথায়? জেলে। এবং সেখানে আমরা দেখলাম যে সেটাই ছিল তার লাস্ট ডে, ইট ওয়াজ দ্য লাস্ট ডে অফ হিজ সেন্টেন্স ইন দি প্রিজন। এবং সেখান থেকে হি ওয়াজ রিলিজড, তাকে ছাড়া হয়। এবং আরও কিছু কিছু ঘটনা আমরা যেখানে দেখি কি না, জিমি ওয়াজ রিলিজড ফ্রম দি জেল, হি ওয়েন্ট টু দি প্লেস হি ইউজ টু স্টে, সে যেখানে থাকতো সেই জায়গাতে সে যায়, তার মাঝে আরও কিছু ঘটনা ঘটে। এবং দের আর সো মেনি থিংস, আই হোপ ইউ রিমেম্বার। এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইচ আই থিঙ্ক ইজ ভেরি নেসেসারি টু রিলেট দিস ভিডিও উইথ দি লাস্ট ওয়ান। তো ওইটা অবশ্যই মনে রাখতে হবে। সেখানে আমরা শেষে কি দেখলাম, যে সে তার বাড়ি থেকে ফ্রম হিজ ওন রুম হি টুক a suitcase, a dusted clean suitcase which contained the burglary tools, তার কিছু burglary tools ছিল, অর্থাৎ চুরি করার কিছু সরঞ্জাম বা যন্ত্রপাতি, যেগুলো which actually used to help him to crack the safes, সেই সিন্দুকগুলোকে ভাঙতে বা সেখান থেকে ক্যাশ লুট করতে সুবিধে করতো। তার কিছু কিছু ডিটেলস টেক্সটে রয়েছে, আমি কিছু ছবি তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম ভিডিওতে, তো আশা করি বুঝতে পারছো। তো এখানে যেটা বলছে যে কি হলো, তাহলে সে তার জায়গা ছেড়ে আবার বেরিয়ে পড়লো। হ্যাঁ, হি টুক হিজ সুটকেস, তাহলে সে তার সুটকেসটা নিল এবং বেরিয়ে পড়লো। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসছে, দেখো দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড হিম, তাকে ওয়ার্ডেন একটা অ্যাডভাইস কি দিয়েছিল? দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড হিম টু লিভ স্ট্রেট অ্যান্ড অনেস্ট লাইফ, তাহলে তাকে বলেছিল যে তুমি একটা অনেস্ট লাইফ লিড করো। So now the question comes whether he is going to lead an honest life or he has again set out for the same business, অর্থাৎ সেই একই প্রফেশনকে সে আবার কন্টিনিউ করতে চলছে, or he is going to obey, he is going to adhere the suggestion or the advice of the warden. So these two questions are very prominent at this point of view. তো এবার আমরা দেখব যে আদৌ সে কি নিজেকে পরিবর্তন করতে চাইছে। কেননা দেখো, আমি যখন তোমাদের সাবটাইটেলটা নিয়ে কথা বলছিলাম, while I was telling you about the subtitle or retrieve reformation, সেখানে আমি কি বলেছিলাম, যে এই গল্পের মধ্যে একটা কিন্তু রূপান্তরণ দেখব, হয় ভালো থেকে খারাপ বা খারাপ থেকে ভালো। এবার দেখো, ইট ডিপেন্ডস অন ওয়েদার দি ক্যারেক্টার ইজ গুড অর ব্যাড। তাহলে যে গুড থাকবে হি উইল টার্ন টু বি এ ব্যাড ক্যারেক্টার, অ্যান্ড ওয়ান হু ইজ ব্যাড or who is evil, rogue or something like wicked, he will turn out to be a good character. তাহলে দেখো জিমিকে আমরা প্রথম থেকে কিভাবে দেখছি, we see him as a notorious safe cracker, তাহলে সে একজন ক্রিমিনাল মাইন্ডেড মানুষ। তাহলে তার পরিবর্তনটা কোন দিকে হবে, whether it will be up to the honesty, না তারটা খারাপের দিকে? নিশ্চয়ই খারাপের দিকে হওয়ার কথা না, বিকজ প্রথম থেকে আমরা দেখছি কি জিমি ইজ এ ক্রিমিনাল। তাহলে জিমি ক্রিমিনাল থেকে কি করে একজন ভালো মানুষের রূপান্তরণ হয়, এই গল্পের মধ্যে তার অবশ্যই সেই স্টেটমেন্ট বা সেই ব্যাখ্যা কিন্তু আমরা পাবো। কারণ সেটা আমরা কিন্তু ওই সাবটাইটেল থেকে পাচ্ছি, যেটা হচ্ছে
retrieved reformation. তাহলে the question which comes to me, I hope the same question comes to your mind, তাহলে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই কি জিমি তার নিজেকে পরিবর্তন করতে শুরু করলো? whether Jimmy has already started transforming himself to an honest and good human being? তো এর উত্তর কিন্তু আমরা টেক্সটটা পড়তে পড়তেই পাবো। ওকে, সো লেটস গো অন with the text and try to find out how the change comes to Jimmy. A week after the release of Valentine, তাহলে ভ্যালেন্টাইন বলতে জিমি ভ্যালেন্টাইন, তাহলে জিমি ভ্যালেন্টাইনের রিলিজ অর্থাৎ তার মুক্তির এক সপ্তাহ পর, 9762, দিস ইজ দি নাম্বার, দি প্রিজন নাম্বার, আই হোপ ইউ রিমেম্বার দি প্রিজন নাম্বার। তাহলে প্রিজন নাম্বারটা কার নামে ছিল? ইট ওয়াজ অফ জিমি। তাহলে জিমির প্রিজন নাম্বার ছিল কি 9762, এবং তার এক সপ্তাহ পর, তাহলে জিমির ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর, there was a neat job of safe burglary done in Richmond, Indiana. তাহলে দেখো, যেটা আমি প্রশ্ন করছিলাম তার একদম সুন্দর সমাধান আমরা এখানে পেয়ে গেছি, যে জিমি কি তাহলে তার নিজেকে পরিবর্তন করা শুরু করে দিয়েছে? নো, দ্যাটস কমপ্লিটলি রং। কারণ ঠিক এক সপ্তাহ পরেই জিমি কিন্তু তার আবার পুরনো পেশায় ফিরে গেছে। হি হ্যাজ জাস্ট গন ব্যাক টু দি প্রিভিয়াস প্রফেশন। এবং ঠিক এক সপ্তাহ পরেই আবার একটা সেফ ক্র্যাকিং দেখা দিচ্ছে কোথায়? রিচমন্ড, ইন্ডিয়ানা। দিস ইজ দ্য নেম অফ দি প্লেস। তাহলে দেখো, সেফ ক্র্যাকিং কোথায় ঘটে? নিশ্চয়ই ব্যাংকে ঘটে। এগুলো মনে রাখবে যে এই সিন্দুক চুরি কিন্তু ব্যাংকেই করেছে সে, এর আগেও করেছে, এর পরেও করবে। তাহলে রিচমন্ড, ইন্ডিয়া ইজ দ্য নেম অফ দি প্লেস যেখানকার ব্যাংকের সেফ সে ক্র্যাক করেছে। উইথ নো ক্লু টু দি অথর। উইথ নো ক্লু টু দি অথর বলতে এখানে অথর, অ্যাকচুয়ালি অথর মানে আমরা কি জানি? লেখক। কিন্তু কোনো ক্লু দেয়নি অথরকে, মানে দেখো যারা এই চুরির বিষয়ে ইনভেস্টিগেশন করছিল সে কিন্তু তার চুরি নিয়ে কোনো ক্লু পায়নি, মানে দি ইনভেস্টিগেটর couldn't get any clue to find out who the rogue was. A scant $800 was all that was secured. এখানে মনে রাখতে হবে, তাহলে প্রথম চুরিটা কোথায় ঘটেছিল? ইন এ ব্যাংক which is situated in Richmond, Indiana, and from there a scant মানে খুব অল্প পরিমাণে, $800, তাহলে $800 was secured, মানে সে ওখান থেকে কতটা অ্যামাউন্ট চুরি করতে পেরেছিল? $800, যেটা ছিল খুব অল্প পরিমাণ। স্ক্যান্ট মানে হচ্ছে অল্প। 2 weeks after that, আবার তার 2 সপ্তাহ পরে, এ প্যাটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ। প্যাটেন্ট, আমরা প্যাটেন্ট শব্দটা জানি, পেটেন্ট যেটাকে বলে, পেটেন্টেড অর্থাৎ যেটা সায়েন্টিফিক্যালি একদম অ্যাপ্রুভড, যে এটা বার্গলার প্রুফ এবং একটু মডিফাইড, দেখো ইমপ্রুভড। তাহলে বার্গলার প্রুফ সেফ মানে কি? যেটা চুরি থেকে নিরাপদ, যেটা চুরি করা সম্ভব নয়, এইভাবেই তার তৈরি হয়েছে। ইট ওয়াজ ইনভেন্টেড ইন দ্যাট পার্টিকুলার ওয়ে, এবং এটা কিন্তু গভর্নমেন্ট থেকে একটা পেটেন্ট পেয়েছে, সায়েন্টিফিক একটা অ্যাপ্রুভাল পেয়েছে যে এটা একদমই বার্গলার প্রুফ সেফ। কিন্তু 2 সপ্তাহ পরে লগন স্পট হচ্ছে সেই জায়গাটার নাম। দেখো, 2 weeks আফটার দ্যাট এ পেটেন্টেড ইমপ্রুভড মানে কিছু মডিফাই করা হয়েছে, কিছু নিত্য নতুন পরিবর্তন করা হয়েছে সেই সেফে, অ্যান্ড ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট ইট ওয়াজ এ বার্গলার প্রুফ সেফ, অর্থাৎ কোনো চুরি এখানে সম্ভব নয়, এবং সেটা লোগান স্পটে উপস্থিত প্রেজেন্ট ছিল। ওয়াজ ওপেন লাইক এ চিজ টু দি টিউন। যেন চিজ টু দি টিউন বলতে, যেন চিজ বলতে কি আমরা জানি, চিজ আমরা খাই, সেই চিজ যেভাবে কাটা হয় ঠিক মনে হচ্ছে যেন সেই চিজ কাটার মতো এতটাই সহজভাবে 2 সপ্তাহ পরে লোগান স্পটের সেই কি বলবো, ফ্রম দি ব্যাংক উইচ ওয়াজ স্পটেড ইন লগন স্পট, যেটা পেটেন্টেড ছিল, ইমপ্রুভড ছিল এবং বার্গলার প্রুফ ছিল, সেটাকে এত সহজভাবে বলছে লাইক এ চিজ টু দি টিউন, মানে সো ইজিলি উইদাউট এনি হার্ড এফার্ট, কোনো কঠোর পরিশ্রম ছাড়া, কোনো কঠোর মানে কোনো রকম সমস্যা ছাড়া, উইদাউট এনি ডিফিকাল্টি, সেখান থেকে $1,500, প্রায় $1,500, তাহলে সেখান থেকে চুরি করা হলো। তাহলে মনে রাখবে, সিকোয়েন্সটা মনে রাখবে। তাহলে ফার্স্ট ওয়ান ডান ইন রিচমন্ড, ইন্ডিয়ানা, অ্যান্ড ফ্রম দেয়ার $800 ওয়াজ রবড, সেখানে $800 চুরি হয়েছিল, স্টোলেন। দেন আ ব্যাংক ইন লগন স্পট, সেখান থেকে কত চুরি হলো? $1,500। তাহলে এটাই কি শেষ? আচ্ছা, এখানে আরও একটা কথা বলছে, $1,500
কারেন্সি, কারেন্সি মানে নোট বা মুদ্রা। তাহলে $1500 চুরি হয়েছিল, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড। কিন্তু সেখানে যে রূপো আর সিকিউরিটি মানে কিছু পেপার্স, ব্যাংকের কিছু পেপার্স, মনে করো কোনো শেয়ার্স হতে পারে বা অন্যান্য কোনো ব্যাংকের পেপার, সেই সিকিউরিটিগুলো সেগুলো কিন্তু জিমি টাচও করেনি। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দি রক ক্যাচার্স। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট অর্থাৎ এই যে এইভাবে একটা বার্গলার প্রুফ সেফ ভাঙা হলো, সেখান থেকে এতটা অ্যামাউন্ট চুরি করা হলো, এইটা রক ক্যাচার বলতে কাদেরকে বলছে? তাহলে ইনভেস্টিগেট যারা করছে, পুলিশ অফিসার, ডিটেকটিভ, এদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করলো। অর্থাৎ এটা কে হতে পারে? হু দিস সেফ ক্র্যাকার ক্যান বি? কে হতে পারে এটা, যে এত সহজে একটা বার্গলার প্রুফ সেফকে এইভাবে চুরি করতে পারে? সো ইট ওয়াজ এ ম্যাটার অফ গ্রেট কিউরিওসিটি। এটা একটা দারুণ কৌতূহলের বিষয় জন্মে গেল কাদের কাছে? না, রক ক্যাচেসদের কাছে। দেন আবারও এগেন দ্য সেম থিং ওয়াজ রিপিটেড। অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ, একটা ব্যাংকের সিন্দুক, যেটা ওল্ড ফ্যাশন, ব্যাংকটাও ছিল ওল্ড ফ্যাশন এবং তার সিন্দুকটাও ছিল ওল্ড ফ্যাশন। সেটা কোথায় সিচুয়েটেড ছিল? ইন জেফারসন সিটি। তাহলে এই জায়গাগুলো কোথায়? দিস সিটিজ ওয়ার সিচুয়েটেড প্রবাবলি ইন নিউ ইয়র্ক। তো জেফারসন সিটি, হ্যাঁ, এই জেফারসন সিটিতে যে ওল্ড ফ্যাশন একটা ব্যাংক ছিল এবং তার যে ওল্ড ফ্যাশন সেফ, সেটা এরপরে কি হলো? বিকেম অ্যাক্টিভ অ্যান্ড থ্রি আউট অফ ইটস ক্রেটার অ্যান্ড ইরাপশন অফ ব্যাংক নোটস। এখানে দেখো, এগুলো অ্যাকচুয়ালি এক ধরনের মানে কল্পনা। বলছে ক্র্যাটার থেকে যেন মনে হচ্ছে, ক্র্যাটার মানে হচ্ছে হোল, এরাপশন মানে এক ধরনের অগ্নুৎপাতের মতো বা বিস্ফোরণের মতো। বলছে মনে হচ্ছে যেন অগ্নুৎপাতের মতো। অগ্নুৎপাত হলে কেমন কি হয়? লাভা উদ্গীরণ হয়। ইন দ্য সেম ওয়ে বলছে এমনভাবে ব্যাংকের সেফটাকে ভাঙা হয়েছিল, সেখান থেকে নোট লাভার মতো বেরিয়ে এসেছিল। এবং কত নোট বেরিয়ে এসেছিল? হাউ মাচ অ্যামাউন্ট? বলছে $5000, প্রায় $5000। তাহলে মনে রাখবে যে দেয়ার ওয়ার থ্রি বার্গলারিজ, দেয়ার ওয়ার থ্রি সেফ ক্র্যাকিংস ডান ওয়ান বাই ওয়ান। এক এক করে তিনটে সেফ ক্র্যাকিংয়ের ঘটনা কিন্তু ঘটলো, হ্যাঁ, এবং সেটাও কিন্তু খুব একটা বেশি সময়ের গ্যাপে নয়। দে টুক প্লেস নট অ্যাট দ্য গ্যাপ অফ আ লং টাইম, বাট অ্যাট দ্য ডিউরেশন অফ আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। তো দেখো এখানে মনে রাখতে হবে কী কী? তিনটে জায়গার নাম খুব ইম্পর্টেন্ট। প্রথমেরটা হচ্ছে রিচমন্ড, ইন্ডিয়ানা। দ্য সেকেন্ড ওয়ান দি লগন স্পট অ্যান্ড দি থার্ড ওয়ান জেফারসন সিটি। তার সাথে হোয়াট ইউ হ্যাভ টু রিমেম্বার দি অ্যামাউন্ট স্টোলেন। প্রথম থেকে 800, ফ্রম দি সেকেন্ড ওয়ান ইট ওয়াজ 1500, 1500, অ্যান্ড ফ্রম দিস ওয়ান ইট ওয়াজ এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, $5000, $5000 এখান থেকে কিন্তু চুরি গেল। ঠিক আছে? These losses were now high enough to bring the matter up to Ben Price's class of work. আচ্ছা, এখানে তার আগে একটু বলি, তাহলে এখানে আমরা তিনটে চুরির অ্যামাউন্ট আলাদা আলাদা করে জানলাম। ঠিক আছে? তিনটে চুরির অ্যামাউন্ট আমরা আলাদা আলাদা করে জানার চেষ্টা করলাম। মনে করো প্রথমেরটাই ঘটেছিল কত? 800, দেন 15,000 অ্যান্ড দেন 5,000। তাহলে টোটাল ইট ওয়াজ 7,300। এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় যদি এমসিকিউ পড়ে যে হাউ মাচ অ্যামাউন্ট ওয়াজ স্টোলেন আফটার দি রিলিজ অফ জিমি ফ্রম দি জেল ইন টোটাল, যদি আলাদা আলাদা করে ধরে সেটা তো খুব আলাদা কথা, বাট ইফ ইট ইজ, যদি এটাকে বলা হয়, তাহলে তোমরা মনে রাখবে যে অ্যাজ এ হোল জিমি স্টোলেন বা ফ্রম দি সেফস $7,300 স্টোলেন। ওকে, বলছে দি লসেস, অর্থাৎ এই যে ক্ষতি, যে ক্ষতিগুলো ব্যাংকের হলো, ওয়ার নাও হাই এনাফ, এটা এবার যথেষ্ট ছিল, টু ব্রিং দি ম্যাটার আপ টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। তাহলে এখনও পর্যন্ত যে চুরিগুলো হয়েছিল তাতে যে ইনভেস্টিগেটিং অফিসারগুলো ছিল, দে ওয়ার অর্ডিনারি অফিসার্স, বাট নাও অ্যাজ দি অ্যামাউন্ট লুটেড ইট ওয়াজ হাই এনাফ, ইট ওয়াজ আপ টু দি মার্ক। তাই এইবারে এই ব্যাপারটা কিন্তু কার ইনভেস্টিগেশনের দায়িত্বে চলে গেল? বেন প্রাইস। হুজ বেন প্রাইস? আই হোপ ইউ রিমেম্বার,
it is the same detective who caught Jimmy for the Springfield case. স্প্রিংফিল্ডের চুরির জন্য জিমিকে জেলে 10 মাস কাটাতে হয়েছিল। অ্যান্ড বেন প্রাইস ওয়াজ দি ম্যান বিহাইন্ড দি অ্যাক্ট। তাহলে বেন প্রাইস ছিল সেই মানুষ যে জিমিকে ধরেছিল, অ্যান্ড হি পুট জিমি বিহাইন্ড দি বার্স। তাহলে এইবারে যেহেতু এত পরিমাণ চুরি হচ্ছে, নাও ইটস টাইম ফর বেন to start investigating or start the investigation who the man behind all the safe crackings. By comparing notes বলতে কি, বিভিন্ন যে তথ্য পেয়েছে, ইনফরমেশন পেয়েছে, ডেটা পেয়েছে যে চুরির স্থান থেকে, হ্যাঁ, ফ্রম দি প্লেস অফ দি থেফট, অর্থাৎ সেই ক্রাইম স্পট থেকে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো কম্পেয়ার করে আর রিমার্কেবল সিমিলারিটি, একটা মানে দারুণ একটা 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 মিল পেয়েছে। কিসের মিল? ইন দি মেথডস অফ বার্গলারিজ ওয়াজ নোটিস। তাহলে তিনটেতেই আফটার ইনভেস্টিগেটিং দি থ্রি ক্রাইম সিনস, বেন প্রাইস ফাউন্ড আ রিমার্কেবল সিমিলারিটি, একটা দারুণ মিল খুঁজে পেয়েছে সেই মেথড অফ বার্গলারি, অর্থাৎ যে ওয়েতে চুরি করা হয়েছিল তার মধ্যে কিন্তু একটা একটা মিল ছিল। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দি সিনস অফ দি রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং সে একটা মন্তব্য করলো ওই তিনটে সিনস, ক্রাইম সিনকে ইনভেস্টিগেট করার পর সে একটা মন্তব্য করছে, বলছে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। অ্যাকচুয়ালি ড্যান্ডি মানে হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, কিন্তু এখানে ড্যান্ডি কথাটাকে একটা স্ল্যাং হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বলছে এটা সেই রগ মানে যে ধূর্ত বা চোর, এই ধরনের একটা ব্যাপার। ড্যান্ডি মানে অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মানুষদেরকে ড্যান্ডি বলা হয়, ফুলবাবু, যার বাংলা হচ্ছে ফুলবাবু। কিন্তু এখানে বলছে জিমি ভ্যালেন্টাইনকে একটা এখানে এক ধরনের স্ল্যাং বা অ্যাবিউজ করা হচ্ছে, যেটা ড্যান্ডি মানে এখানে রগ। বলছে এই অটোগ্রাফ মানে কি? অটোগ্রাফ মানে হচ্ছে এখানে যেটা বলছে, অটোগ্রাফ মানে আমরা কি বুঝি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অটোগ্রাফ? সিগনেচার বা আমাদের যে স্বাক্ষর, আমরা যে অটোগ্রাফ মানুষকে দিই। কিন্তু এখানে যেটা বলছে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ, বলতে এখানে যে হাতের কাজ, অর্থাৎ চুরির যে ঘটনা, চুরির যে ক্রাইম সিনটা ডিটেক্ট করা হয়েছে আফটার আ থরো স্ক্রুটিনি অফ দি ক্রাইম সিনস, Ben Price came to a conclusion that these were done by none other than Jimmy. তাহলে জিমির অটোগ্রাফ পাওয়া গিয়েছে মানে কি, জিমি অটোগ্রাফ ছেড়ে যায়নি। জিমির একটা কারণ দেখো, স্প্রিংফিল্ড কেসে সে জিমির যে ম্যানার অফ বার্গলারি সেটা সে ভালো করে অবজার্ভ করেছিল, অ্যান্ড নাও হি ফাইন্ডস আ রিমার্কেবল সিমিলারিটি উইথ দি প্রিভিয়াস ওয়ান। তাই বলছে এটা নিশ্চয়ই এটা জিমি ভ্যালেন্টাইনেরই হাতের কাজ, অর্থাৎ তারই এটা ক্রাফট বা হাতের দক্ষতা। অটোগ্রাফ মানে এখানে কিন্তু সই নয়। হি হ্যাজ রিজিউম বিজনেস, তাহলে বেন প্রাইস বলছে কি, সে আবার রিজিউম করেছে, আবার পুনরায় শুরু করেছে তার কাজ, মানে তার চুরি করার কাজ আবার পুনরায় শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব মানে ওই তোমার কি বলবো, সেফ বা সিন্দুকগুলোতে একটা নব থাকে, একটা হাতলের মতো, জার্কড আউট, সেটাকে টেনে বার করা হয়েছে, অ্যাজ পুলিং আপ আর র্যাডিস ইন ওয়েট ওয়েদার। বলছে সেটাকে এমন সুন্দর করে বের করা হয়েছে যেন কবি মানে লেখক কল্পনা করছেন যে যেভাবে মূলো, র্যাডিস মানে মূলো, ভেজা ওয়েদারে, অর্থাৎ মনে করো মাটিটা ভেজা থাকলে যেভাবে মূলোটাকে মাটি থেকে সহজে টেনে তুলে ফেলা যায়, সেই একই রকমভাবে ইন দ্য সেম ওয়ে দি কম্বিনেশন নব ওয়াজ জার্কড আউট অফ দি সেফ, সেটা সিন্দুক থেকে টেনে বার করা হয়েছিল। অ্যান্ড হি হ্যাজ গট দি অনলি ক্ল্যাম্পস, তোমরা ছবিটা দেখবে, ক্ল্যাম্পস তার ছবি আমি দিয়েছি। ক্ল্যাম্পস হচ্ছে ওয়ান অফ দি বার্গলারি টুলস, যেটা জিমির কাছেও ছিল। তো বলছে হি হ্যাজ গট দি অনলি ক্ল্যাম্পস, তার কাছে একমাত্র ওই ক্ল্যাম্পসগুলো রয়েছে দ্যাট ক্যান ডু ইট, যেটা এই নবটাকে এত ইজিলি জার্ক আউট করতে পারে ফ্রম দি সেফ। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট। হ্যাঁ, পাঞ্চ আউট মানে টেনে বের করা হয়েছে। টাম্বলার্স মানে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি দি ওই নবের সাথেই কানেক্টেড। হ্যাঁ, নবের সাথেই কানেক্টেড একটা টাম্বলার বলে জিনিস থাকে, সেটাকেও কিন্তু কত সুন্দর করে
পাঞ্চ আউট মানে টেনে বের করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোলস। এটা মানে এটা গর্বের সাথেই বলো বা এটা সারপ্রাইজের সাথেই বলো বা কিউরিসিটির সাথেই বলো, বলছে যে যেখানে অন্যান্য সিদেল চোররা, অন্যান্য বার্গলাররা, দে ইউজ টু ড্রিল ফর মেনি, দে ইউজ টু মেক মেনি ড্রিলস, অনেকগুলো হোল ক্রিয়েট করে যাতে তাদের চুরি করতে সুবিধা হয়। বাট জিমি হ্যাড such a unique method of burglary that he never used to drill but one. তার কাছে ড্রিল থাকতো কিন্তু ড্রিলে কোনোদিনও সে একটা হোলও করেনি। তাহলে এটা জিমির একটা বিশেষ বলতে পারো তার ওয়ে অফ স্টিলিং। হ্যাঁ, বলছে জিমি নেভার হ্যাড টু ড্রিল বাট ওয়ান হোলস, ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। তাহলে সে বলছে অর্থাৎ একটা সিদ্ধান্তে কিন্তু বেন প্রাইস এসেছে। Ben Price has come to a very prominent conclusion that all the burglaries were done by none other than Jimmy, and now he needs to arrest Jimmy as early as possible. এই যে বলছে না, নাও আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মনে হয় ভ্যালেন্টাইনকে আমার প্রয়োজন। মানে কি, যদি ভ্যালেন্টাইনকে ধরতে না পারি, ইফ ভ্যালেন্টাইন ইজ নট অ্যারেস্টেড, similar kind of burglaries will continue to happen in the places in the state. So he will do his bit next time without any short time or clemency foolishness. এখানে বোঝার চেষ্টা করো, বলছে হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম। দেখো এর আগের বারে জিমিকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, বাট হি ওয়াজ রিলিজড বিকজ দি গভর্নর পার্ডনড হিম আফটার 10 months। তো তাই বলছে হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম। বলছে এইবারে যখন ওকে অ্যারেস্ট করবো, হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, পরের বারে ও যে ওর কারাদণ্ডটা কাটাবে সেটা কিন্তু কোনো উইদাউট এনি শর্ট টাইম, কোনো স্বল্প সময়ের জন্য হবে না। তার মানে কি বলছে, বেন প্রাইস ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে সে যাতে দীর্ঘদিনের জন্য জিমিকে জেলে পেছনে থাকতে হয়, হি উইল ম্যানেজ দ্যাট সিচুয়েশন ফর জিমি so that he could not come out or he is not released at a very short notice। তাহলে কম সময়ে যাতে বেরিয়ে আসতে না পারে সেটা লক্ষ্য রাখবে। আর ক্লিমেন্সি ফুলিশনেস, হ্যাঁ এটা একটু বোঝো, ক্লিমেন্সি ফুলিশনেস মানেটা একটু ভালো করে বোঝো। ক্লিমেন্সি মানে কি, ক্ষমা। দেখো ক্লিমেন্সি মানে কি বললাম, ফরগিভনেস। তাহলে সে আরও একটা বিষয় লক্ষ্য করবে, দুটো জিনিস কিন্তু বেন প্রাইস বলছে I will take care of two important matters। একটা হচ্ছে যাতে জিমি ক্যান নেভার বি রিলিজড অ্যাট শর্ট ডিউরেশন, যাতে অল্প সময়ে জিমিকে ছাড়া না হয়। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড থিং, ক্লিমেন্সি ফুলিশনেস। এটা ভালো করে মনে রাখো, ক্লিমেন্সি মানে হচ্ছে ফরগিভনেস, ক্ষমা। তাহলে জিমিকে ক্ষমা করা, যেটা পার্ডন করেছিল কে, গভর্নর, অ্যাকর্ডিং টু বেন প্রাইস ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ফুলিশনেস। এটা কিন্তু একটা বোকামির কাজ ছিল। তাহলে ফুলিশনেস, ওই ক্ষমা করাটা, এটা একটা বোকামি ছিল। তাহলে বলছে এর পরের বারে, ইন দ্য নেক্সট টাইম ওয়েন আই উইল অ্যারেস্ট জিমি, মানে সে এতটাই কনফিডেন্ট যে সে জানে হি উইল অ্যারেস্ট জিমি ভেরি সুন। তাই বলছে দ্য মোমেন্ট আই অ্যারেস্ট জিমি আই উইল টেক কেয়ার অফ দি ফ্যাক্ট সো দ্যাট হি ইজ নট অ্যালাউড টু কাম আউট অফ দি জেল অ্যাট এ শর্ট নোটিস অর অ্যাট শর্ট ডিউরেশন। অ্যান্ড হি উইল অলসো টেক কেয়ার অফ দি ফ্যাক্ট যে যাতে এই ধরনের বোকামির যে ক্লিমেন্সি মানে কি, এই ধরনের বোকা বোকা ক্ষমা যাতে তাকে না করে, তাকে যাতে জেল থেকে তাকে বের করা না হয়, তাকে যেন এইভাবে ক্ষমাপত্র না দেওয়া হয়, এটাও কিন্তু আমি লক্ষ্য রাখবো। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস। বেন প্রাইস ভালো করে জিমির চুরির অভ্যেসগুলো জানতো। কীরকম, হি হ্যাড লার্ন দেম, সে সেগুলো শিখে নিয়েছিল বা জানতে পেরেছিল while working on the Springfield case. Springfield case, it was a very কি বলবো, এটা একটা মার্কড কেস ছিল, যার জন্য জিমিকে জেলে যেতে হয়েছিল। জিমি হ্যাড টু গো বিহাইন্ড দি বার্স। তাই সেইটা নিয়ে যখন মানে ইনভেস্টিগেশন করছিল, বেন প্রাইস হ্যাড কাম টু নো সাম স্পেসিফিক হ্যাবিটস অফ বার্গলারি ডান বাই জিমি। সেগুলো কি কি বলছে, লং জাম্পস, সে ভীষণ বড় বড় জাম্প মারে, অর্থাৎ লং জাম্পস, কুইক গেট অ্যাওয়েজ। কুইক গেট অ্যাওয়েজ মানে দ্রুত সে জায়গা ছেড়ে পালিয়ে যায়, দ্রুত জায়গা ছেড়ে পালিয়ে যায় যেখানে চুরি ক্রাইম স্পট থেকে। নো কনফেডারেটস,
কনফেডারেটস মানে হচ্ছে কোনো অপরাধের তার কোনো সঙ্গী থাকে না, অর্থাৎ হি ইজ দ্য অনলি ওয়ান হু ডাজ দি হোল থিং, সে নিজেই করে, তার কোনো অপরাধের সঙ্গী নেই। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং ভালো কোনো জায়গা দেখেই কিন্তু সে চুরি করে। দিস ওয়েজ had helped Mr. Valentine to become a noted as a successful dodger of retribution. এখানে অ্যাকচুয়ালি দুরকম মিনিং দাঁড়াচ্ছে। বলছে বিভিন্ন কারণে সেই যে চুরিগুলো করে ওয়ান আফটার অ্যানাদার, তার জন্য রেট্রিবিউশন মানে হচ্ছে সিভিয়ার পানিশমেন্ট, কঠোর শাস্তি। বলছে সে যেমন একটা কঠোর শাস্তির দাবি রাখে, একই রকমভাবে সে কিন্তু এগুলো এড়িয়েও যায়। কারণ কি না, সে দ্রুত পালিয়ে যেতে পারে, ভালো করে বোঝো, সে দ্রুত পালিয়ে যেতে পারে, তার কোনো সঙ্গী নেই যে তার হয়ে কোনো রকম মানে বয়ান দিতে পারে। হ্যাঁ, লং জাম্পস, এই যে বিভিন্ন ব্যাপারগুলো, হ্যাঁ, এই ব্যাপারগুলো তাকে হেল্প করে কি করতে, ডজ করতে, অর্থাৎ সেই সিভিয়ার পানিশমেন্টটাকে অ্যাভয়েড করতে। অর্থাৎ সে প্রতিবারেই, এভরি টাইম হি সামহাউ ম্যানেজেস টু এসকেপ ফ্রম দি ক্লাচেস অফ ল। তাহলে আইনের হাত থেকে সে যে কোনোভাবে সে কিন্তু সাকসেসফুলি তার পানিশমেন্টটাকে সে ডজ করে, মানে কি সে কোনো না কোনোভাবে তার পানিশমেন্টটাকে অ্যাভয়েড করে। ইট ওয়াজ গিভেন আউট, এই বিষয়টা মানে মানে ইট ওয়াজ গিভেন আউট দ্যাট, ইট ওয়াজ গিভেন আউট বলতে এখানে যেটা বলা হচ্ছে, একটা খবর ছড়িয়ে গিয়েছিল, ইট ওয়াজ স্প্রেড, হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে গিয়েছিল একটা খবর কি, দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দি ট্রেল অফ দি এলিউজিভ ক্র্যাক্সম্যান। এলিউজিভ ক্র্যাক্সম্যান, এই শব্দটা ভালো করে শিখে নাও। এলিউজিভ ক্র্যাক্সম্যান, এই ক্র্যাক্সম্যান শব্দটার অর্থ হচ্ছে সেফ ক্র্যাকার, সিন্দুক চোর, বা যেটা জিমির প্রফেশন ছিল। আর এলিউজিভ মানে হচ্ছে যাকে কোনোভাবেই ধরা যায় না, যে বিভিন্নভাবে মানে এক ধরনের বলতে পারো একবারে মানে মানে উধাও হয়ে যায় সঙ্গে সঙ্গে, তাই তাকে কোনোভাবেই ধরা যায় না, এলিউজিভ। হ্যাঁ, হু ক্যান এসকেপ ভেরি ইজিলি। তাহলে বলছে বেন প্রাইস দায়িত্ব নিয়েছে সেই অধরা সেফ ক্র্যাকারকে ধরবে, এমন একটা ঘটনা, এমন একটা খবর কিন্তু ছড়িয়ে গেল চারিদিকে। দ্যাট, এই যে ভালো করে বোঝো, বেন প্রাইস হ্যাড টেকেন আপ দি ট্রেল, দ্য রেসপন্সিবিলিটি অফ দি এলিউজিভ ক্র্যাক্সম্যান। তাহলে তাকে ধরবে যখনই এই ঘটনাটা ছড়িয়ে গেল, অ্যান্ড দি আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ। অন্যান্য লোকেরা যারা বার্গলার প্রুফ সেফস ব্যবহার করে, দেখো এখানে কাদের কথা বলছে, ব্যাংক ওনার্সদের কথা বলছে। বলছে যারা বার্গলার প্রুফ সেফ ব্যবহার করে তারাও কিন্তু ওয়ারিড ছিল। দে ওয়ার অলসো অ্যাংসাস বিকজ জিমি কুড ভেরি ইজিলি কি বলবো, স্টিল মানি ফ্রম দি বার্গলার প্রুফ সেফস। তাই তারা, দে ওয়ার ইন টু মাচ প্যানিক, তারা যথেষ্ট আতঙ্কে বা দুশ্চিন্তায় ছিল। কিন্তু যখন জানতে পারলো, when they came to know that such an eminent and shrewd, বা বলতে পারো একজন ওয়াইজ ডিটেকটিভ লাইক বেন প্রাইস, he has taken the responsibility of catching this elusive cracksman, যখন ধরার জন্য বেন প্রাইস দায়িত্ব নিয়েছে, they felt more at ease, তারা একটু যেন স্বস্তি পেল। One afternoon, বলছে ওয়ান আফটারনুন, একদিন বিকেলে, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট অফ দি মেল হ্যাক ইন এলমোর। তাহলে জিমি নূতন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, সেটা কোথায়, মেল এলমোর। এলমোর নামে দের ইজ এ প্লেস কল্ড এলমোর, ইট ইজ এ ভেরি লিটল টাউন, দেখো লেখা আছে এ লিটল টাউন। তাহলে মেল হ্যাক বলতে এক ধরনের বলতে পারো যে ওই কি বলবো, ঘোড়ায় টানা গাড়ি আর কি, মেল হ্যাক। হ্যাঁ, এটা ঘোড়ায় টানা একটা গাড়ি। তো সেই ঘোড়ায় টানা গাড়িতে করে সে সুটকেস নিয়ে পৌঁছে গেল কোথায়, এলমোর নামক একটা ছোট্ট শহরে। সেই ছোট্ট শহরটা কোথায় ছিল, 5 miles অফ দি রেল রোড ডাউন ইন দি ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। ভালো করে বোঝো, আরকানসাস হচ্ছে একটা স্টেট, আরকানসাস ইজ এ স্টেট, এবং সেই স্টেটের একটা টাউন হচ্ছে এলমোর। এলমোরকে বলা হচ্ছে কি, সরি, এই আরকানসাস জায়গাটাকে ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলছে, ভালো করে বোঝো।
ব্ল্যাক জ্যাক কান্ট্রি কাদের বলে? যেখানকার সয়েল হচ্ছে খুব ইনফার্টাইল, অনুর্বর মাটি, যেখানে জমি বা মাটি খুব অনুর্বর। আর ব্ল্যাক জ্যাক হচ্ছে এক ধরনের গাছ যেটা ওখানে জন্মায় বিকজ অফ দ্যাট ইনফার্টাইল সয়েল। তাহলে আরকানসাস স্টেটের একটা ছোট্ট শহর এলমোরে জিমি তার সুটকেস নিয়ে পৌঁছে গেল, যেটা কত দূরে ছিল না রেল রোড, মানে অর্থাৎ বলছে ঠিক রেল রোড ডাউন ওই আরকানসাস, তার যে রেল রোড, তো সেই আরকানসাসের যে রেল রোড, কি বলবো, হ্যালো, তো দেখো যেটা বলছিলাম যে তাহলে জিমি হ্যাজ অলরেডি রিচড আ লিটল টাউন called Elmore, which is situated in Arkansas, and that was almost 5 miles from the railroad down। মানে এখানে বলছে, কি বলছে যে ওই আরকানসাসের যে সেন্টার বা যেটা মধ্য যে জায়গা, তার থেকে প্রায় 5 মাইল দূরে এলমোর নামক একটা ছোট্ট টাউন রয়েছে, সেখানে সে পৌঁছে গিয়েছিল বিকজ অফ সাম পারপাস। তাহলে কোনো একটা কারণে সে কিন্তু এলমোর নামক একটা ছোট্ট জায়গায় পৌঁছে যায়। কী কারণে পৌঁছেছে সেটা আমরা দেখব। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র। দেখো এখানে একটা জিনিস কিন্তু বারে বারেই আমরা এটা জানতে পারবো বা আমরা দেখব যে জিমি দো was a safecracker, he was a thief, he was a burglar, but he had a strong and robust body. He had a strong and robust physique। তার যে দৈহিক গঠনটা সেটা কিন্তু খুব স্ট্রং একটা দৈহিক গঠন ছিল, এবং যেটা ঠিক কীরকম ছিল, ঠিক অ্যাথলেটদের মতো। এবং সিনিয়র বলছে, দেখো অ্যাথলেটিক ইয়াং সিনিয়র, হু ওয়াজ এন ইয়াং অ্যাথলেট, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে খুব এক্সপিরিয়েন্সড একজন অ্যাথলেট ছিল। জাস্ট হোম ফ্রম কলেজ, যে বাড়ি ফিরেছে তার কলেজ থেকে, এরকমটা লেখক কল্পনা করছেন। ওয়েন ডাউন দি বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দি হোটেল, তাহলে কোনো একটা হোটেলের দিকে যাচ্ছে, কোথায় না সাইড ওয়াক মানে ফুটপাথ বরাবর, সে অর্থাৎ এলমোরে নেমেছে, এবং নামার সাথে সাথে তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো একজন ইয়াং সিনিয়র অ্যাথলেট, সে কলেজ থেকে বাড়ি ফিরছে, এবং সে ওয়েন ডাউন দি বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দি হোটেল, অর্থাৎ হোটেলের টুয়ার্ড দি হোটেল মানে কোনো একটা হোটেল। দেখো যদি এটা কল্পনা করা আছে যে সে কলেজ থেকে বাড়ি থেকে কলেজ ফিরছে, জাস্ট হোম ফ্রম কলেজ, কলেজ থেকে বাড়ি ফিরছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তা না। হি ওয়াজ স্ট্রেঞ্জ টু দি প্লেস, এবং হি ওয়াজ নিউ টু দি প্লেস, সো হি ওয়াজ লুকিং ফর এ হোটেল বিকজ হি হ্যাজ টু রিসাইড অর হি হ্যাজ টু স্টে সামওয়্যার, সো হি ওয়াজ লুকিং ফর এ হোটেল, এবং তার জন্য সে কী করলো, সাইড ওয়াক অর্থাৎ ফুটপাথ বরাবর সে কিন্তু হাঁটতে লাগলো। A young lady, a young lady crossed the street, এক যুবতী মহিলা, কম বয়সের এক মহিলা, ক্রস দি স্ট্রিট, রাস্তাটা পেরিয়ে গেল, পাস্ট হিম, তাকে মানে তার পাশ দিয়ে, অ্যাট দি কর্নার অ্যান্ড এন্টার এ ডোর ওভার হুইচ দেয়ার ওয়াজ দি সাইন দি এলমোর ব্যাংক। এলমোর ব্যাংক লেখা আছে এরকম একটা সাইন, যে বিল্ডিংয়ে বা যে দরজায়, সেই দরজার ভেতরে সে প্রবেশ করলো। তাহলে সে কোথায় অ্যাকচুয়ালি, ওই যে লেডির কথা বলছে, ওয়ে ডিড দ্য লেডি এন্টার, দ্য লেডি এন্টার আ ব্যাংক অ্যান্ড দি নেম অফ দি ব্যাংক ওয়াজ দি এলমোর ব্যাংক। ঠিক আছে, জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ অ্যান্ড ফরগট হোয়াট হি ওয়াজ, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। সো ওয়েন দ্য লেডি ওয়াজ ক্রসিং জিমি বা পাসিং জিমি, জিমি তার চোখের দিকে তাকালো, জিমি লুকড ইনটু হার আইজ, ফরগট হি ওয়াজ হোয়াট হি ওয়াজ, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কেন? দিস সিম্পলি স্পিক্স অ্যাবাউট দি ট্রান্সফরমেশন দ্যাট জিমি ইজ গোয়িং টু এনজয়। তাহলে যে ট্রান্সফরমেশনটা জিমি ঘটতে চলেছে তার, মেবি ইট ক্যান বি সেড দ্যাট দিস ইজ দ্য বিগিনিং অফ দ্যাট, বা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, দ্যাট উইল আলটিমেটলি লিড টু দি ট্রান্সফরমেশন অফ জিমি। তাহলে একটা ইয়াং গার্ল যে জিমির পাশ দিয়ে পেরিয়ে গেল, তার চোখের দিকে তাকানো মাত্রই সে ভুলে গেল সে কে, এবং সে একটা নূতন মানুষ হয়ে গেল। মানে কি?
এর উত্তর এখন কিন্তু তোমাদেরকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দ্য মোমেন্ট উই উইল প্রসিড ফার্দার উই উইল বি এবল টু ফাইন্ড আউট হোয়াট অ্যাকচুয়ালি দি লাইনস মিন। তো এটা যে জিনিসটা বলছে আমি পরে ব্যাখ্যা করছি, আগে এটা একটু আমরা জেনে নিই পরের অংশটা। তাহলে এখানে মনে রাখবে যে তার একটা পরিবর্তনের যে সম্ভাবনা, সেই পরিবর্তনের যে পসিবিলিটি, সেটা এখানে কিন্তু একটা হিন্ট দেওয়া আছে। সি লোয়ার্ড হার আইস, সেই মহিলা তিনি তার চোখগুলোকে নামালেন, হ্যাঁ, অ্যান্ড কালার্ড স্লাইডলি, সেও কিন্তু জিমিকে দেখেছে এবং দেখা মাত্র তার চোখগুলো নামিয়ে কালার্ড স্লাইডলি মানে সে যেন একটু লাজুক ভাব, অর্থাৎ দের ওয়াজ প্রবাবলি আ কাইন্ড অফ সাইনেস, একটু লাজুক ভাব বা মানে এক ধরনের যেটা বলছে যে লজ্জায় লাল হয়ে যাওয়া যেটাকে বলে, তো সেটাকেই কবি একটু অন্যভাবে ব্যাখ্যা করছে কালার্ড স্লাইডলি। ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর, জিমির মতো দেখতে এবং জিমির মতো স্টাইল, তার মতো ফ্যাশনেবল মানুষ এলমোরে নেই বললেই চলে। তাহলে জিমির যে ম্যানার, জিমির যে দৈহিক গঠন, তার যে স্টাইল, তার যে পোশাক আশাক, তার যে ড্রেস কোড, এভরিথিং ওয়াজ ইউনিক। কারণ ওই এলমোর যে জায়গাটা ছিল সেখানের মানুষরা কিন্তু আপ টু ডেট বা ফ্যাশনেবল ছিল না, বা থাকলেও তারা কিন্তু ততটা অ্যাডভান্স লেভেলের ছিল না। বাট এইখানে জিমির মতো মানুষ বা জিমির মতো স্টাইল আর লুকসের মানুষ এখানে স্কার্স ছিল। স্কার্স মানে খুব অল্প, হ্যাঁ। জিমি কলার্ড আ বয়, কলার্ড মানে অ্যাকচুয়ালি ডাকলো, হ্যাঁ। অ্যাকচুয়ালি কলার মানে ডাকা ঠিক না, কলার মানে ধরো পুলিশ কাউকে কলার ধরে টেনে নিয়ে গেল, হ্যাঁ, বা এই ধরনের একটা, কিন্তু এখানে কলার মানে জিমি একটা ছেলেকে কলার্ড মানে এক ধরনের দাঁড় করালো বা ডাকলো। দ্যাট ওয়াজ লোফিং, লোফ মানে এদিক ওদিক ঘোরাফেরা করছিল, অন দি স্টেপস অফ দি ব্যাংক, তাহলে ব্যাংকের যে সিঁড়ি সেই তার উপরে ঘোরাফেরা করছিল একটা ছেলে, তাকে জিমি ডাকলো বা দাঁড় করালো। অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দি স্টক হোল্ডার্স, জিমি এমনভাবে তার সাথে বিহেভ করছিল, স্টক হোল্ডার মানে যেন তার ব্যাংকে কোনো একটা শেয়ার রয়েছে, হি হ্যাজ সাম শেয়ার ইন দি ব্যাংক। স্টক হোল্ডার তাকেই বলে হু হ্যাজ শেয়ার ইন এনি কোম্পানি, ইনস্টিটিউশন, এইসব ব্যাপারে। তো বলছে জিমি তাকে দাঁড় করালো অ্যান্ড বিগেন টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দি টাউন, হ্যাঁ, যেন সে টাউন সম্পর্কে অনেক প্রশ্ন ওই বাচ্চাটার কাছে জানতে, হি উইশ টু নো সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট দি টাউন। অ্যাকচুয়ালি এটা তার একটা প্রিটেনশন ছিল, এই যে তার জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করছে, টাউন সম্পর্কে জিজ্ঞাসা করছে, ইট ওয়াজ জাস্ট এ প্রিটেনশন অফ জিমি। অ্যাকচুয়ালি জিমি ওয়ান্টেড টু নো অ্যাবাউট দি গার্ল, বিকজ দেখো প্রথম যে জায়গাটাতে মেয়েটার ব্যাখ্যা দেওয়া রয়েছে সেখানেই বলা রয়েছে যে জিমি লুকড ইনটু দি আইজ অফ দি গার্ল অ্যান্ড হি ফরগট হোয়াট হি ওয়াজ। তার মানে কি এই লাইনটা আমাদেরকে বলছে কি, দ্যাট জিমি ওয়াজ হাইলি অ্যাট্রাক্টেড টু দি বিউটি অফ দি গার্ল। তাহলে জিমি ওই মেয়েটার যে সৌন্দর্যতা তাতে সে প্রভাবিত হয়েছিল, হি ওয়াজ হি ওয়াজ হাইলি অ্যাট্রাক্টেড অ্যান্ড ফ্যাসিনেটেড টু দি বিউটি অফ দি গার্ল অ্যান্ড হি উইশ টু নো মোর অ্যাবাউট দি গার্ল। তো মেয়েটাকে তো জিজ্ঞাসা করতে পারে না দ্যাট হু আর ইউ, হোয়ার ডু ইউ লিভ, ইত্যাদি ইত্যাদি। সো হি ডিসাইডেড টু নো সামথিং অ্যাবাউট দি গার্ল ফ্রম দি বয়, কারণ দ্য বয় সিম টু বি আ লোকাল রেসিডেন্ট, তাকে দেখে মনে হচ্ছিল সে ওইখানে লোকাল একটা ছেলে, তাই তার কাছ থেকে জানার জন্য তাকে প্রথমে একটু অন্যরকম প্রশ্ন করছে এবং তার তার কাছে টাউনটা সম্পর্কে জিজ্ঞাসা করছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি এখানে একটু বোঝো, ফিডিং হিম ডাইমস, ডাইম মানে হচ্ছে মুদ্রা, কয়েন, হ্যাঁ। ডলার অ্যাকচুয়ালি 10 ডাইম, 10 ডাইমস ইকুয়ালস টু $1। তো দেখো ওই বাচ্চাটা তাকে কেন এমনিতে তাকে ইনফরমেশন দিতে যাবে, হোয়াই শুড দি বয় প্রোভাইড ইনফরমেশন ফ্রি অফ কস্ট। তাই জিমিও সেটা জানতো যে ফ্রি অফ কস্টে কোনো কাজ হয় না, তাই বাচ্চাটাকে মানে টু মেক হিম গ্রিডি, কারণ প্রত্যেকেই এভরিওয়ান লাভস মানি, তাই বাচ্চাটাকে কখনো কখনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে এবং মাঝে মাঝে কিছু কয়েন তাকে দিচ্ছে, মাঝে মাঝে কিছু কিছু কয়েন তাকে দিচ্ছে অ্যাট ইন্টারভেলস, ইন্টারভেলস মানে কিছু কিছু সময়ের গ্যাপে। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট, ওই প্রশ্ন করতে করতে বিভিন্ন ব্যাপারে জানতে জানতে ওই ইয়াং লেডিটা বেরিয়ে এসছে। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দি ইয়াং ম্যান, মেয়েটা যখন বেরিয়ে এসছে, ওয়েন দ্য লেডি কেম আউট অফ দি ব্যাংক শি ওয়াজ আটারলি আনকনসিয়াস, সে বিন্দুমাত্র
সচেতন ছিল না অফ দি ইয়াং ম্যান উইথ দি সুটকেস, অর্থাৎ দেখো ওই সিঁড়ির ধাপেই জিমি ছেলেটাকে জিজ্ঞাসা করছিল। তাহলে জিমি ওয়েন্ট টু দি স্টেয়ার্স অফ দি ব্যাংক, এবং সেখানে দাঁড়িয়ে বা বসে সম্ভবত জিমি ওয়াজ আস্কিং সো মেনি কোয়েশ্চেন্স টু দি বয়, অ্যান্ড ওয়েন দ্য লেডি পাস্ট দেম she was completely unconscious of the প্রেজেন্স অফ জিমি। তাহলে জিমি যে ওখানে বসে আছে সুটকেস নিয়ে, সে কিন্তু বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি বা সে বিন্দুমাত্র বুঝতে পারেনি। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, সে তার পথে চলে যায়। there is a very important thing you need to know, বলছে isn't that young lady পলি সিমসন। ভালো করে বোঝো, পলি সিমসনটি কে? এটা একটা নাম, এটা একটা ডিসগাইজড নেম, এটা একটা ছদ্মবেশ জাতীয় নাম, এটা একটা ভুল নাম। ইট ওয়াজ এ রং নেম। দেখো, মনে করো ছেলেটাকে যদি সে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে যে এটা কে, হু ইজ দিস গার্ল, মেবি দ্যাট দ্য বয় ক্যান গিভ আ রং অ্যান্সার, মেবি দ্যাট দ্য বয় ক্যানট গিভ এনি অ্যান্সার টু দি কোয়েশ্চেন। তো দেখো, জিমি কিন্তু সাইকোলজিক্যালি অনেকটাই ভালো, তার আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দি চাইল্ড সাইকোলজি, এবং বলতে পারি হিউম্যান সাইকোলজিতে। তাই সে এমনভাবে প্রশ্নটা করলো, দ্য ওয়ে হি থ্রু হিজ কোয়েশ্চেন হি নিউ দ্যাট হি উইল গেট দি রাইট আনসার। তো কাউকে দেখিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা দেখো দেখো ওই ভদ্রমহিলা উনি কি পলি সিমসন, উনি কি সেই ইয়াং লেডি পলি সিমসন, এটা জিজ্ঞাসা করলো। আক্স জিমি উইথ স্পিসিয়াস গাইল। স্পিসিয়াস গাইল বলতে, গাইল মানে হচ্ছে ছলনা, ঠিক আছে? রিমেম্বার যে গাইল মানে হচ্ছে ছলনা। তাহলে বিশেষ একটা ছলনার মধ্য দিয়ে, হ্যাঁ, স্পিসিয়াস মানে বিশেষ, সাম স্পেশাল গাইল বা ছলনার মধ্য দিয়ে জিমি আক্স দি বয়, আচ্ছা ওইটা কি ইয়াং লেডি পলি সিমসন, উনি কি সেই পলি সিমসন? তাহলে এটা এমন একটা নাম যেই নামটা ব্যবহার করা হলো অরিজিনাল নেমটা জানার জন্য ওই ইয়াং লেডির। সো হাউ ডিড দি বয় রিপ্লাই? নো, সেড দি বয়, যে না, একদমই না, সি ইজ অ্যানাবেল অ্যাডামস। ওই ভদ্রমহিলার নাম পলি সিমসন নয়, সি ইজ অ্যানাবেল অ্যাডামস। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওই ছেলেটা কিন্তু লোকাল, এবং সে ওই মহিলাকে ভালো করেই চেনে। সি ওয়াজ ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দি লেডি, দি ইয়াং লেডি, এবং সে বলল, হি ইনফর্মড জিমি দ্যাট সি ইজ অ্যানাবেল অ্যাডামস। এটা কে? নি অ্যানাবেল অ্যাডামস, এটা অন্য কেউই নয়, এটা অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, আর সে হচ্ছে এই এলমোর ব্যাংকের যে মালিক, তার মেয়ে। হোয়াট উড ইউ কাম টু এলমোর ফর? তাহলে দেখো এখানে আলটিমেটলি আমরা দেখতে পেলাম কি, জিমির যে উদ্দেশ্য, দ্য পারপাস অফ জিমি, কিসের পারপাস? টু নো অ্যাবাউট দি লেডি, ইট হ্যাজ বিন সার্ভড কমপ্লিটলি, হি হ্যাজ অলরেডি কাম টু নো হু দ্য লেডি ইজ। তাহলে কি জানতে পারলো? দ্য নেম অফ দি লেডি ইজ অ্যানাবেল অ্যাডামস, অ্যান্ড শি ওয়াজ দ্য ডটার অফ দি ওনার অফ দি ব্যাংক, দি এলমোর ব্যাংক। তাহলে এলমোর ব্যাংকের যে মালিক, তার মেয়ে। এরকম কথা বলতে বলতে ছেলেটা কিছু প্রশ্ন করছে, হোয়াট ডিড ইউ কাম টু এলমোর ফর। হ্যাঁ, তাহলে মোটামুটি এই যে পরের প্রশ্নগুলো, এগুলো কোয়াইট ইররেলিভেন্ট, অপ্রাসঙ্গিক। কেমন না, দ্য বয় আস্কড জিমি, যে তুমি এলমোরে কি করতে এসেছো? ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন? আচ্ছা ওটা কি একটা গোল্ড ওয়াচ চেন, সোনার ঘড়িযুক্ত চেন? আই এম গোয়িং টু গেট আ বুলডগ। তাহলে বিভিন্ন বিষয় থেকে একটা জিনিস কিন্তু জানতে পেরেছে ছেলেটা, দ্যাট জিমি ইজ এ রিচ পারসন। জিমি কিন্তু ধনী, তাই তাকে মাঝে মাঝেই কয়েন দিচ্ছিল, এবং তার গলায় একটা সোনার চেন পরে আছে, ইত্যাদি ইত্যাদি। তো ফ্রম দ্যাট হি হ্যাজ কাম টু নো দ্যাট জিমি ইজ এ রিচ পারসন। তাই ছেলেটা তার কাছে একটা প্রস্তাব দিচ্ছে যে আমি একটা বুলডগ কিনবো ভাবছি, আই এম গোয়িং টু গেট আ বুলডগ, আমি একটা বুলডগ কিনবো ভাবছি। বলছে গট এনি মোর ডাইমস, আর কিছু কয়েন বা আর কিছু মুদ্রা পাওয়া যাবে কি তোমার কাছে? তাকে একটা প্রস্তাব দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর পরে ঠিক কী ঘটলো সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা নেই। জিমি ওয়েন্ট টু দি প্ল্যান্টার্স হোটেল, একটা হোটেল যার নাম হচ্ছে প্ল্যান্টার্স হোটেল, সেখানে জিমি চলে গেল। রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, ভালো করে বোঝো, রাল্ফ ডি স্পেন্সার এটা কি? জিমি একটা নতুন নামে রুম বুক করলো। জিমি রিজার্ভড আ রুম নট ইন হিজ ওন নেম, তার বিভিন্ন কারণ হতে পারে।
একটা হচ্ছে সে যদি জিমি ভ্যালেন্টাইন নামে নিজের নাম বুক করে, মেবি দ্যাট পিপল অল পিপল ফ্রম অল ওভার দি কান্ট্রি বা অল ওভার দি স্টেট, দে আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দি নেম, তারা নামটা জানে কিন্তু মানুষটাকে চেনে না। তাই নিজের আইডেন্টিটি লুকানোর জন্য, in order to hide his own identity, he took up a new name as Ralph D. Spencer. তাহলে রাল্ফ ডি স্পেন্সার নামে কিন্তু সে নিজের নাম জানালো কোথায়? প্ল্যান্টার্স হোটেলে। অ্যান্ড এঙ্গেজড আ রুম, একটা রুম বুক করলো। হি লিন্ড অন দি ডেস্কে ঝুঁকে গেল অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দি ক্লার্ক। তার এখানে রুম বুক করার উদ্দেশ্যটা সে জানালো যে হোয়াই হি হ্যাজ কাম টু স্টে ইন এলমোর অ্যান্ড হোয়াই হি ইজ বুকিং রুম হিয়ার। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন। সে বলছে সে এলমোরে কেন এসেছে? একটা লোকেশন খুঁজছে, টু গো ইন টু বিজনেস। তাহলে সে কিন্তু অ্যাকচুয়ালি ভুল বললো। হি ওয়াজ হি মিসডাইরেক্টেড দি ক্লার্ক। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য কী ছিল যদিও এটা ব্যাখ্যা করা নেই, দো ইট হ্যাজ নট বিন স্টেটেড, বাট ইট ইজ কোয়াইট এভিডেন্ট that he came to Elmore to crack safe of the Elmore Bank. তাহলে Elmore Bank was the target of Jimmy. But now, as he saw the lady, he got attracted to her. Maybe that he has changed his mind. হয়তো হতে পারে সে তার যে উদ্দেশ্য পরিবর্তন করেছে, তাই আবার নাও হতে পারে, তো আমরা সেটা পরে দেখব। আপাতত he told the clerk that he had come here to লুক ফর আ বিজনেস প্লেস, একটা জায়গা খুঁজছে যেখানে সে বিজনেস করতে পারে। হাউ ওয়াজ দি শু বিজনেস? জিজ্ঞাসা করলো। ইন দি টাউন, বলছে এখানে জুতোর ব্যবসা করলে কেমন হবে। হি হ্যাড থট অফ দি শু বিজনেস, ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং। বলছে যদি জুতোর ব্যবসা শুরু করি কেমন চলবে। হি ওয়াজ অ্যাকচুয়ালি আস্কিং ফর সাম সাজেশন। সে কিন্তু কিছু মতামত চাইছিল ওই ক্লার্কের, কারণ ক্লার্ক সে ওখানে তার ব্যাপারটা সম্পর্কে জানা। এবার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাপারটা যে সে জুতো ব্যবসা সম্পর্কে জানতে চাইছে, এটা কি কেবলমাত্র একটা ভনিতা না এর মধ্যে কোনো বাস্তবিকতা রয়েছে, সেটা আমরা দেখব। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড দি ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দি ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি। আমি আগেই বলেছি, অ্যাজ দ্য অথর ডিরেক্টেড ভেরি স্পেসিফিক্যালি, যে জিমির যেমন ফিজিক্যাল স্ট্রাকচার, তার ড্রেস, তার স্টাইল, তার ম্যানার অফ স্পিকিং, এভরিথিং ওয়াজ এলিগেন্ট। প্রত্যেকটা কিন্তু খুব ইউনিক এবং এলিগেন্ট ছিল, যেটা দ্যাট নট অনলি কি বলবো, এখানে বলতে পারো যে হয়তো কিছুটা হলেও অ্যানাবেল অ্যাডামস তার ওই যে ইউনিক স্টাইল বা ফিজিক এগুলোর প্রতি কিছুটা হলেও তিনি কিন্তু অ্যাট্রাক্টেড হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এখানে একদম স্পষ্ট করে বলা হচ্ছে যে দ্য ক্লার্ক হি ওয়াজ ইমপ্রেসড বাই দি ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি। He himself was something of the pattern of fashion to the thinly glided youth of Elmore. তাহলে নিত্য নতুন ফ্যাশন যেগুলো আস্তে আস্তে এলমোরে আসে। দেখো আমরা জানি যে ফ্যাশন কোথাও একটা শুরু হয়, তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে। তো মেনলি কোনো বড় বড় টাউন বা শহরে শুরু হয়। তো এলমোর যেহেতু একটা ছোট্ট জায়গা, তাই বলছে যে সেখানে যখন ফ্যাশন ইউথ অর্থাৎ মানে কম বয়সী মানুষদের মধ্যে সেখানে প্রবেশ করে, ওই ক্লার্ক তিনিও কিন্তু একটু ফ্যাশনেবল ক্যাটাগরির মানুষ, এবং হি ফলোজ দি আপ টু ডেট ফ্যাশন দ্যাট কামস টু এলমোর। বাট হি নাও পারসিভড, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন হিজ শর্টকামিংস। তিনি তার ত্রুটিগুলো, ফ্যাশনের যে ত্রুটি বুঝতে পারছেন। কারণ কি, তিনি মনে করতেন যে তিনি সেখানকার ইউথ মানে আইকনের মতো তিনি কিন্তু তার ম্যানার বা স্টাইল তিনি মেনটেন করেন। বাট আফটার ওয়াচিং জিমি, আফটার হ্যাভিং এ ক্লোজ লুক অ্যাট জিমিজ ইউনিক ড্রেসিং কোড অ্যান্ড ড্রেসিং স্টাইল, তিনি কিন্তু নিজে থেকে নিজের একটা ত্রুটি দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্যাশনটা এখানে মেনটেন করছি, ইট ইজ ভেরি আউটডেটেড, এটা খুব আউটডেটেড এবং এটা খুব পুরনো। তাহলে জিমির যে স্টাইল, জিমির যে ফ্যাশন, সেটা কিন্তু রিসেন্টলি এবং সেটা সেটা খুব আপ টু ডেট। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিজ ম্যানার ইন টাইং ইজ ফোর ইন হ্যান্ড, এটা হচ্ছে এক ধরনের নেক টাই। টাই যারা পরে টাই, সেরকম একটা টাই জিমি পরেছিল, এবং কীভাবে টাইটা পরেছিল সেটা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করার চেষ্টা করছিল কে? ওই ক্লার্ক। কারণ আমি আগেই বলেছি যে দ্য ক্লার্ক ওয়াজ ভেরি ফ্যাশনেবল, হি লাভস টু ফলো নিউ ফ্যাশন।
সে কিন্তু নিত্য নতুন ফ্যাশন, নিত্য নতুন যে স্টাইল সেটা ফলো করতে ভালোবাসে। তাই হি ওয়াজ ক্লোজলি অবজার্ভিং দি ম্যানার অফ টাইম, কীভাবে জিমি ওই ফোর ইন হ্যান্ড যে নেকটাইটা কীভাবে পড়েছে সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করছিল। এবং হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, তার সাথে সাথে তাকে উত্তরও দিল। যে প্রশ্নটা করেছিল যে এখানে জুতোর দোকান ভালো হবে কিনা, জুতোর বিজনেস ভালো হবে কিনা, তার উত্তর কি দিচ্ছে, ইয়েস দেয়ার ওট টু বি এ গুড দেয়ার ওট টু বি গুড দেয়ার ওট টু বি আ গুড ওপেনিং, একটা ভালো শুরু হতে পারে, হ্যাঁ, ইন দি শু লাইন, জুতো দোকান কিন্তু এখানে ভালো ব্যবসা চলতে পারে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দি প্লেস। এক্সক্লুসিভ শু স্টোর বলতে যেটা বলছে যে কেবলমাত্র জুতো নিয়েই যে দোকান, জুতোর দোকান, সেরকম জুতো দোকান কিন্তু এখানে কোনো এক্সক্লুসিভ দোকান ছিল না। অর্থাৎ দেয়ার ওয়্যার নো সাচ শপ দ্যাট ইউজ টু সেল অনলি শু, তাহলে জুতোর দোকান আলাদা করে কিছু ছিল না। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম। ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স বলতে এমনি যে দোকান রয়েছে, যেখানে ড্রাই গুডস বলতে এখানে মেনলি টেক্সটাইল বা গার্মেন্টের দোকান, হ্যাঁ, বা মনে করো বিভিন্ন যে রেডিমেড পোশাক টোশাকের দোকান, সেই ড্রাই গুডস এবং জেনারেল যে স্টোর্স সেখানেই কিন্তু জুতো টুতো পাওয়া যেত। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, যে কোনো লাইনের বিজনেস, যে কোনো ধরনের বিজনেস এই এলমোরে ভালো চলবে, এটা কে বললো, ইট ওয়াজ সামথিং হুইচ দ্য ক্লার্ক অ্যানাউন্সড, তাহলে ক্লার্ক তাকে বলল যে এই এলমোর ইজ ভেরি এলমোর ইজ আ প্লেস দ্যাট ক্যান বি লাকি ফর এভরি বিজনেসম্যান, তাহলে এইটা যে কোনো ব্যবসায়ীর ক্ষেত্রেই এটা কিন্তু খুব একটা 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 কী বলবো, ইট মে টার্ন টু বি ভেরি ফ্রুটফুল, হ্যাঁ, খুব ভালো হতে পারে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, এবং তিনি আশা করলেন এই ক্লার্ক যে মিস্টার স্পেন্সার তার জায়গা এলমোরে খুঁজে পাবে তার শু স্টোর শুরু করার জন্য। হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন অ্যালং উইথ অল দিস, এগুলোর সাথে সাথে এই কি বলবো, যে ক্লার্ক সে তাকে আরও জানালো কি, যে এই জায়গাটা, এই টাউনটাকে তিনি কিন্তু যথেষ্টই প্লিজেন্ট হিসাবেই পাবেন, অর্থাৎ টাউনটা খুব মনোরম একটা জায়গা বাস করার জন্য। অ্যান্ড দি পিপল ভেরি সোসিয়েবল, সোসিয়েবল মানে যারা খুব সামাজিক, অর্থাৎ যারা খুব অ্যামিকেবল, মিশুকে এবং কোঅপারেটিভ, যারা একে অপরের খুব সহযোগিতাও করে। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দি টাউন আ ফিউ ডেজ, তিনি মনে করলেন বা তিনি সিদ্ধান্ত নিলেন যে কয়েকদিন তিনি এই টাউনে থাকবেন। হি উড স্টে ইন দি টাউন ফর এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দি সিচুয়েশন, চারপাশটা ভালো করে বুঝে নেবেন। দেখো চারপাশটা কিসের জন্য বুঝে নেবেন, যে ব্যবসা ঠিকঠাক করে করা যায় কিনা। দেখো আমরা এর পরে কিছু দূর গেলে দেখতে পাবো যে তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, দ্য পারপাস দ্যাট হি চেরিশড ইনটু হিজ হার্ট, হি হ্যাজ কমপ্লিটলি changed the purpose after looking at the beautiful girl অ্যানাবেল অ্যাডামস। তাহলে অ্যানাবেল অ্যাডামসকে দেখার পর তিনি কিন্তু তার যে উদ্দেশ্য পরিবর্তন করেছেন, কারণ তার উদ্দেশ্য ছিল কি, বার্গলারি, সেফ ক্র্যাকিং, বাট নাও হি ইজ গোয়িং টু ওপেন এ শু স্টোর, কারণ হি উইশেস টু লিভ আ স্ট্রেট লাইফ। কেন? কারণ আমরা জানি, কারণ এখানে আমরা আরও পরে বুঝতে পারবো ব্যাপারটা কি না, জিমি ফেল ইন লাভ উইথ দি গার্ল, হি স্টার্টেড লাভিং দি গার্ল অ্যান্ড হি নিউ ভেরি ওয়েল, এবং তিনি সেই মেয়েটাকে বিয়ে করতেও চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু ম্যারি অ্যানাবেল অ্যাডামস, এবং তিনি ভালো করেই জানতেন আ লেডি উড নেভার এগ্রি টু ম্যারি আ ক্রিমিনাল। সো ফার্স্ট অফ অল তাকে কিন্তু একটা ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। অ্যান্ড অনলি আফটার দিস হি কুড প্রপোজ দি লেডি ফর ম্যারেজ। তাহলে এই সমস্ত কিছুর জন্য তিনি সিদ্ধান্ত করেছিলেন হি উড নো লঙ্গার কন্টিনিউ দি প্রিভিয়াস প্রফেশন which was the burglary, and rather he would start a new business, an honest living, as advised by the warden. তো যাই হোক তিনি জায়গা সিচুয়েশনটা দেখবেন বলে ঠিক করলেন। নো, দি ক্লার্ক নিডেন্ট কল দি বয়, ক্লার্কের দেখো প্রত্যেকটা জায়গাতেই রয়েছে কি, যারা মানে এটা বিভিন্ন যে হোটেল রয়েছে তাতে এই ফ্যাসিলিটি থাকে যে সেখানে যারা বয়, হ্যাঁ, যারা কাজ করে আর কি, ওয়াকিং বয়েজ, তারা কি করে ওই লাগেজগুলো পৌঁছে দেয় রুম পর্যন্ত। কিন্তু জিমি বলল যে নো,
দি ক্লার্ক নিডেন্ট কল দি বয়, তাদের যে ওয়ার্কিং বয় আছে তাদেরকে ডাকার দরকার নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে নিজেই তার সুটকেস ক্যারি করতে পারবে। কারণ কি, ইট ওয়াজ রাদার হেভি, কারণ সুটকেসটা যথেষ্ট ভারী ছিল তো, তাই এটা তার অন্যকে দিলে ইট মে বি আ লিটল ডিফিকাল্ট ফর দি আদার পার্সন টু ক্যারি দি সুটকেস। এটা কেন বললো দেখো, এটার পিছনেও কিন্তু একটা কারণ রয়েছে, দের ইজ এ পার্টিকুলার রিজন ওয়াই। দেখো, একটা সুটকেস, যে একটা হোটেলে থাকতে এসছে, ওয়ান হু হ্যাজ কাম টু stay in a hotel, maybe carrying his luggage like dress, money and something like that, কিন্তু it was so heavy that one can suspect that it may contain some other things, মানে এতটাই ভারী ছিল যে অন্যের সন্দেহ হতে পারে যে এতে বোধহয় কোনো খারাপ কিছু থাকলেও থাকতে পারে। তো এই সন্দেহের জায়গাটা এড়াতে, ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট মোড অফ সাসপিশন, হোয়াট ডিড হি ডু, he told the clerk that he doesn't need to call the boy and he would carry up the suitcase to his room. তো যাই হোক, আজকে আমরা এখান পর্যন্তই পড়লাম। পরের দিনের ভিডিওতে we will continue from after that. Thank you so much. I hope you have got the points clearly.